স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আল্লাহ দিলে এখন বালাই আছে, ধানের ফসল খুব বেশি ফলছে, ঠিক আছে, ধান খাড়া হইতেছে অনেক। আবহাওয়া খারাপ তো পানি তলে যায়, ওই মনে হচ্ছে যাইতেও পারে ধান। এখন যে ফসল হয়েছে যদি ঘরে নেওয়া যায়, বাড়িতে নেওয়া যায়, অনেক ফসল বাড়িতে যাইবে। এখন তো নতুন ধান কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনে দিনে আইব। পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই, এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। হাওরে উৎসব মুখর পরিবেশে ফসল ঘরে তোলার ধুম। বৈশাখ মাসের শুরু থেকে পুরো দমে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক শ্রমিকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন বোরো ধান। এতে পুনরায় উৎপাদনে ফিরছে 2 মাস ধরে বন্ধ থাকা চাল কল। গতরাজ শুনলাম উনি বাড়িতে আবার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা গেছিল ব্রেকফিল্ড কাজ শেষ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে। কোন গাড়ি মারা গেছে, কিভাবে মারা গেছে এটা আমরাও দেখিনি, বা স্থানীয় অত সকালে কেউ ছিল না, কেউ বলতে পারতেছে না যে কিভাবে দুর্ঘটনাটা হয়েছে। তো আমরা বডি ব্যাগে, আমাদের ফায়ার সার্ভিসের বডি ব্যাগে ইয়া করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঝরল 8 প্রাণ, আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই হাওরের ধান ঘরে তোলার প্রসঙ্গ। হাওড়ে চলছে ফসল ঘরে তোলার ধুম, যাতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বৈশাখ মাসের শুরু থেকে হাওড়ে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই, যাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকেরা। সকাল থেকে নেত্রকোনার হাওড়ে চলছে কৃষকের ব্যস্ততা। এই জেলায় ছোট বড় মিলে 120টি হাওরের 41,075 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত কাটা হয়েছে 13,000 হেক্টর জমির ধান। এবারে ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। 80% ধান পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া কিশোরগঞ্জের হাওর অঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যেখানে 20 থেকে 25% ধান কাটা শেষ হয়েছে বলছে কৃষি বিভাগ। এবারে আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছেন কর্মকর্তারা। এদিকে সুনামগঞ্জের 137টি হাওরের 2,23,500 হেক্টর জমিতে ধানের উৎপাদন হয়েছে, যেখানে কাটা হয়েছে মাত্র 20,000 হেক্টর জমির ধান। তবে সকাল থেকে বৃষ্টিতে ধান কাটতে পারছে না কৃষক। বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির শঙ্কায় হাওড়াঞ্চলের চাষিরা। আর সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন যে ফসল হয়েছে যদি ঘরে নেওয়া যায়, বাড়িতে নেওয়া যায়, অনেক ফসল বাড়িতে যাইবে। কখন যদি আল্লাহ দিয়ে আমরা কাটতে নিতে পারি, ফসল তুলতে পারি, তাহলে ভালোই হবে ফসল। এই বছর আধা খানো হয়েছে না, আধা খানো উঠছে না। আর এবার খালি কান্দা কুন্দা আমরা কাটতাম পারছি। আবহাওয়া খারাপ তো পানি তলে যায়, ওই মনে হচ্ছে যাইতেও পারে ধান। আর বৃষ্টির সম্ভাবনা খারাপ, দিনও খারাপ, আমরা ধান কাটাও মনে পাচ্ছি। পরিবেশ, আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হয়েছে না। 3 বন্ডের মাঝে মনে একবার কাটা হয়েছে, আর 2 ভাগ রয়েছে কাটার বাহি। হাওড়াঞ্চলের ধান কাটা উৎসব নিয়ে আরো জানাতে নেত্রকোনার গোবিন্দ্র শ্রী হাওর থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে যুক্ত আছেন মশুর কয়েস ও সুনামগঞ্জের শনির হাওর থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ। তবে শুরুতে আমরা যেতে চাই নেত্রকোনায়। একটু জানাবেন যে নেত্রকোনার হাওড়াঞ্চলগুলোর ধান কাটা শেষ হতে আর কত দিন সময় লাগতে পারে? মুক্তি, নেত্রকোনার হাওড়াঞ্চলে কিন্তু ইতিমধ্যেই প্রায় সপ্তাহখানেক যাবৎ ধান কাটা শুরু হয়েছে এবং আমরা কৃষি বিভাগ থেকে যে খবর পেয়েছি ইতিমধ্যেই প্রায় 31% ধান কাটা কিন্তু
শেষ হয়েছে এই নেত্রকোনার হাওড়াঞ্চলে এবং যেটির পরিমাণ প্রায় 13,000 হেক্টর। তো এখানে এই যে নেত্রকোনার যে হাওড়াঞ্চল রয়েছে সেই হাওড়াঞ্চলে এখানে প্রায় 120টিরও বেশি হাওর রয়েছে এবং 120টির বেশি হাওরে এখানে প্রায় 41,075 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয় এবং যা থেকে 2,86,000 হেক্টর 86,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। এবং আমরা সকাল থেকেই এই নেত্রকোনার বিভিন্ন হাওর প্রদক্ষিণ করে যে বিষয়টি দেখেছি যে আসলে কৃষকরা কিন্তু এখন একেবারেই ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। যাদের ধান কাটার উপযোগী হচ্ছে তারাই কিন্তু ধান কেটে নিচ্ছেন। এখানে দেখছি যে শ্রমিকরা ধান যেমন কাটছে, পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েও কিন্তু ধান কাটা হচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা যেটি বলেছেন যে এবার তাদের ফলন কিন্তু বিগত বেশ কয়েক বছরের তুলনায় বেশ ভালো ফলন হয়েছে এবং তারা আশা করছেন যে এবার সর্বোচ্চ ফলন তারা পাবেন এবং সর্বোচ্চ ফলন তারা ঘরে তুলতে পারবেন। এখন যে আবহাওয়া রয়েছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু কৃষকরা বেশ খুশি, অর্থাৎ তারা ধান কাটার পর মাড়াই করে কিন্তু এই ধান শুকিয়ে তারা নিতে পারছেন এবং শুকানোর পর বিক্রিও করতে পারছেন। এবং কৃষকরা যেটি বলছেন যে এই আবহাওয়ার এই অবস্থা যদি থাকে তাহলে 1 মাস যদি অন্তত থাকে তাহলে এই হাওরগুলোর যে ধান রয়েছে তারা স্বস্তিতে সেই ধান কিন্তু কাটতে পারবেন। তবে কৃষকের মাঝে কিন্তু কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে আজকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে এবং ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হলে কিন্তু এই ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ বা সুনামগঞ্জের যে হাওড়াঞ্চল সেই মানুষজনের মধ্যে কিন্তু উৎকণ্ঠার তৈরি হয় এবং সেই উদ্বেগ কিছুটা কিন্তু এখানকার কৃষকের মধ্যেও রয়েছে। যার কারণে যারা কৃষি বিভাগ কিন্তু পরামর্শ দিয়েছে যে 80 ভাগ ধান পাকা হলেই কিন্তু ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং কৃষকরা সেটি মেনেই কিন্তু তাদের যে ফসল সেটি তারা কেটে ঘরে তুলছেন। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা ফসলের যে উৎপাদন তাতে তারা বেশ খুশি, কিন্তু ফসলের দাম নিয়ে, বিশেষ করে ধানের দাম নিয়ে কিন্তু তারা বেশ মনক্ষুণ্ণ। কারণ এখন যে ধান উৎপাদন হচ্ছে এই ধান কিন্তু 900 থেকে 980 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে তাদের 1 মন ধান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রায় 800 টাকার বেশি তাদের খরচ হয়, বিশেষ করে সার, বীজ, চাষাবাদ, ধান কাটা, মারাই, পরিবহন সহ সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় 800 টাকার কাছাকাছি তাদের খরচ হয়ে যায়। তো এখন যে দামে বিক্রি করতে হচ্ছে এতে কিন্তু তারা লোকসানের মধ্যে পড়েছেন। সরকার যদিও ধান এর একটি ধান এবং চালের দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এটির প্রভাব কিন্তু এখনো এখানে পড়েনি। কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু সরাসরি সরকারের যে ধান ক্রয় কেন্দ্র সেখানে ধান বিক্রি করতে পারেন না, এটার সিন্ডিকেটের কারণে, এবং এই সিন্ডিকেটের কারণে কিন্তু তারা লাভটা পান না, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা আশা করছেন সরকার যেন সেই তাদের যে ধানটা এখন বিক্রি হচ্ছে এই ধানের দামটা যেন বাড়ে, সে বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেয়। তবে কৃষকরা আশা করছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই হাওড়াঞ্চলের সব ধান কিন্তু কাটা হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওড়াঞ্চল থেকে সর্বশেষ। এবার আমরা কিশোরগঞ্জ যেতে চাই। কায়েস, আমরা তখন নেত্রকোনায় যুক্ত ছিলাম, আমাদের সহকর্মী হারুন জানাচ্ছিলেন যে সেখানকার কৃষকরা বলছেন যে তারা যে এখন ধানের ফলনটা হলো, তখন তারা যখন ধানটা বিক্রি করতে যাবেন তারা যেন তাদের ন্যায্য মূল্যটা পান। কিশোরগঞ্জের কৃষকদের বক্তব্যটা কি একটু জানতে চাই। মুক্তি, নেত্রকোনার কিন্তু একেবারে পার্শ্ববর্তী একটা অঞ্চল কিশোরগঞ্জ, পার্শ্ববর্তী জেলা, এবং এখানকার যে কৃষকদের সঙ্গে সকাল থেকে কথা হয়েছে, এখানকার কৃষকদেরও অভিযোগ কিন্তু সেই নেত্রকোনার মতোই, যে তারা আসলে সিন্ডিকেটের কবলে পড়ে কিন্তু আসলে পুরো যে সরকার নির্ধারিত যে দামটি সেটি কিন্তু তারা পান না। এবছর আমি যদি বলি যে গত বছর কিন্তু 1200 টাকায় সরকারি যে মূল্যটা ধরা হয়েছিল, এবছর কিন্তু সরকার সেই মূল্যটাকে বাড়িয়ে সেটা কিন্তু 1440 টাকা পর্যন্ত করেছে। সেই যে দামটা বেড়েছে কিন্তু সেটা কিন্তু আসলে কৃষকের কাছে পৌঁছায় না, মাঝখানে একটা মধ্যস্বত্বভোগীরা আছে, তারা কিন্তু এই দামটা আসলে এই যে সরকার যে ধানটা ক্রয় করে তারা কিন্তু সরাসরি এই যে সিন্ডিকেটটা রয়েছে তারা কিন্তু এটা দখল করে নেয়, যার ফলে কৃষকের কিন্তু এখন মুখে হাসি যে এবছর বাম্পার ফলন হয়েছে, যা এই হাসিটা কিন্তু খুব বেশি দিন আসলে তাদের চিরস্থায়ী হয় না। এর বড় একটা কারণ হচ্ছে যে তারা আসলে ধানের
ভালো মূল্য পাচ্ছে না। এখানে কিশোরগঞ্জে যে বিষয়টা আমরা কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বর্তমানে যে কাঁচা ধানটা রয়েছে সেই কাঁচা ধানটা কিন্তু আসলে 890 থেকে 910 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কৃষকের উৎপাদন খরচ কিন্তু 850 থেকে 70 টাকা পর্যন্ত। এই অবস্থায় আসলে কৃষকরা যে বিষয়টি বলছে যে তারা যদি এই ন্যায্য মূল্যটা না পায়, যে ফলন হয়েছে এই ফলন কিন্তু আদৌ তাদের কাছে কোনো লাভ হলো না। তো সেই ক্ষেত্রে তারা যে বিষয়টি বলছে যে সরাসরি যদি খাদ্য অধিদপ্তর যে রয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে, সরাসরি কৃষকের কাছ থেকে যদি তারা আসলে ধানটি ক্রয় করতো, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে মধ্যস্বত্বভোগীদের যে সমস্যাটা সেটি কিন্তু হতো না। আমি যদি বলি যে কিশোরগঞ্জের যে গত কয়েক বছর ছিল, যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবছর ধানের ফলন কিন্তু ব্যাপক আকারে হয়েছে, এবং যে পরিমাণ ধানের ফলন হয়েছে সে পরিমাণ যদি মূল্য পায় কৃষকরা, সেক্ষেত্রে আসলে কৃষকের মুখে হাসি ফুটবে, সারা বছর তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে এবং দেশের খাদ্য চাহিদায় বড় অংশ অবদান রাখবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। গোলজার, হাওড়ে তো এখন বৃষ্টির মৌসুম চলছে, সকালেও একবার বৃষ্টি হয়েছে, এখন যদি রৌদ্র ঝলমলে পরিবেশ দেখতে পাচ্ছি, তো এই যে বৃষ্টি হলে কৃষকরা একটু চিন্তায় পড়ে যান যে ধান তারা আসলে সঠিক সময়ে ঘরে তুলতে পারবেন কিনা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কি তারা কোনো ক্ষতির শঙ্কা করছেন? মুক্তি, অবশ্যই আবহাওয়া একটি বড় বিষয়, বিশেষ করে হাওড়া অঞ্চলের মানুষ যারা আছেন সবার জন্য, শুধুমাত্র কৃষক চাষি তারাই নয়, সবার জন্য আসলে এই হাওরের বৃষ্টি বা বৈরী আবহাওয়া এটি খুবই ক্ষতির একটি কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদিও দেখতে পাচ্ছি যে যেহেতু সুনামগঞ্জে প্রায় 137টি হাওর আছে, এক এক হাওরের চিত্র আসলে এক এক রকম। সকাল থেকে মূলত মাটিয়ান হাওর, করচার হাওর এবং শনির হাওরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা তাহিরপুরে রয়েছি, যেখানে প্রায় 16টি হাওর পাশাপাশি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষক, অর্থাৎ নিম্নাঞ্চলের যে সকল ধান আছে সেগুলো ইতিমধ্যে তুলে এনেছেন। যদিও সকালে বৃষ্টি ছিল, এখন রৌদ্রোজ্জ্বল হওয়ায় তারা তাদের আবারও কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ বৈশাখের যে আসল চিত্র, এই যে ধান আনা, ধান কাটা, তোলা, শুকানো, গোছানো, এই দৃশ্য আসলে গ্রামীণ দৃশ্যের বড় একটি অংশ, এবং এটি কিন্তু সুনামগঞ্জের যে তাহিরপুর, মধ্য তাহিরপুরে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার কৃষকরা একটা বিষয় বলেছেন যে এবার যেহেতু খরা ছিল, অর্থাৎ চৈত্র মাসে যে বৃষ্টিটা হওয়ার কথা সেই বৃষ্টিটা হয় না, যার জন্য ধানের যে বৈচিত্র্যতা সেটি একটু ভিন্ন হয়েছে। অর্থাৎ ধানের ফলন ভালো হয়েছে কিন্তু সার একটু কম, এবং তারা বলছেন যদিও এই অঞ্চলের প্রায় 23% ধান কাটা হয়েছে। আমরা সকালে বলছিলাম যে অন্যান্য হাওরের প্রায় 8%, কোনো হাওরের 7%, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, যে এই 4 জেলার সব মিলিয়ে কৃষি দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত 10.75% ধান কাটা হয়েছে। এখানকার কৃষকরা বলছেন যে পাহাড়ি ঢল এবং বৃষ্টি এই দুইটি তাদের কাছে আসলে আতঙ্কের নাম। যদিও পানি উন্নয়ন বোর্ড বা আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই সুনামগঞ্জের সকল কৃষকদেরকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে যাদের ধান আধা পাকা হয়েছে সেই ধানগুলো যাতে কেটে নেওয়া হয়। এবং আমরা দেখেছি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু মাঠ পর্যায়ে রয়েছেন, এবং ইতিমধ্যে বিভাগের সব জেলার সকল কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তা, সবার ছুটি বাতিল করে তারা আসলে মাঠে রয়েছেন। এখানকার কৃষকরা আসলে বলছেন যে বিগত যে কয়েক বছরের যে বন্যায় তাদের যে ক্ষতি, সেই ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে তারা করছেন। তবে তারা বলছেন যে যদি যে প্রকৃতি বা দৃশ্য আছে, অর্থাৎ এরকম যদি শুষ্ক আবহাওয়া থাকে এবং তারা যদি সপ্তাহ খানেক সময় পান, তাহলেই হাওর অঞ্চলের প্রায় 60 থেকে 70% ধান ঘরে তোলা সম্ভব। যদি এটি হয় তাহলে হয়তোবা তারা ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে ধান উত্তোলন সম্পর্কিত সর্বশেষ তথ্য। মুক্তি। হাওড় অঞ্চলের ধান কাটা উৎসবের সবশেষ জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। এমন অবস্থায় ধানের সংকটে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকা চালকলগুলো পুনরায় উৎপাদনে ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে ইতিবাচক প্রভাব পড়বে চালের বাজারে। তবে সরকারিভাবে ধানের যেই দাম বেঁধে দেওয়া হয়েছে, চালের বাজার নিয়ন্ত্রণে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চালকল মালিকরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। টানা 3 মাসের ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার 250 চালকলে। তবে চাহিদা মেটাতে ধান আনতে হয় দেশের অন্যান্য মোকাম থেকেও।
আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে, ধীরে ধীরে যা প্রকট আকার ধারণ করে। ফলে দামও ছিল বেশ চড়া। পাশাপাশি ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়। এতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চলতা ফিরেছে শ্রমিকদের মাঝে। বর্তমানে মোকামে মিলছে BR-৮৮ ও মোটা ধান। তবে ধীরে ধীরে মোকামে ধানের সরবরাহ বাড়ছে। এতে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন চালকল মালিকরা। এখন তো নতুন ধান, কৃষকের কাছে ধান আছে, ইনশাল্লাহ ধান সামনে দিনে আইব। আমরা পর্যাপ্ত পরিমাণ ধান পাই নাই। এখন আলহামদুলিল্লাহ বৈশাখ লাগছে, নতুন ধান আসতেছে, মিলের প্রোডাকশন হয়তো সামনে ভালো যাবে আর কি, যেহেতু আমরা ধান পাচ্ছি। সরবরাহ যদি অতিরিক্ত সরবরাহ যদি বাড়ে তাহলে চালের দাম অটোমেটিকলি কমতেও পারে। এবার বুরু মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে ৩৬ টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত ১ টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। ৩৬ টাকার ধানটা যদি আমরা ক্রাশিং করে চালে রূপান্তরিত করি, সেই ক্ষেত্রে ৫২ থেকে ৫৩ টাকা পড়তে হয়। তারপরে যদি ফলন ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বাজারটা কিছুটা কমবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় বাস পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পিকআপে ঘরের মালামাল সহ ১৭ জন যাত্রী ছিল। নিহতদের সবাই নবীগঞ্জের বাসিন্দা। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়, গুরুতর আহত ১ জন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছে আরও ২ জন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, জানাবেন যারা নিহত হয়েছেন, যে ৪ জন, তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? মুক্তি, শুরুতে যেটি বলতে চাই যে আজকের যে দুর্ঘটনাটি সেটি আসলে খুবই মর্মান্তিক। কেননা যে ৪ জন মারা গিয়েছেন এর বাহিরেও কিন্তু অনেকে আহত রয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছেন বেশ কয়েকজন, এবং শিশুদের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত গতকাল রাত ৩টার দিকে তারা মুন্সিগঞ্জ থেকে মূলত হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি ছোট পিকআপে করে। এবং দুর্ঘটনার কারণ হিসেবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, পুলিশ যেটি ধারণা করছে প্রাথমিকভাবে, যে অতিরিক্ত যাত্রী বহনের কারণে আসলে দুর্ঘটনাটি হয়েছে। কেননা একটি মাত্র পিকআপের মধ্যে সেখানে ১৭ জন মানুষ ছিলেন। একই সাথে বাসা বাড়ির যে আসবাব রয়েছে বা তাদের ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে সেগুলো ছিল। কেননা তারা হবিগঞ্জ এবং বানিয়াচংয়ের বাসিন্দা ছিলেন। তারা মূলত মুন্সিগঞ্জে বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে তারা তাদের বাড়িতে ফিরছিলেন এবং পরিবারের সদস্যদের নিয়ে, একই সাথে তাদের যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েই তারা বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মূলত রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের যে মাধবপুর এলাকার পাথরনগর এলাকা রয়েছে সেখানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা, অর্থাৎ সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন একটি পরিবারের সদস্য এবং ১ জন তাদের প্রতিবেশী। আর অপর একজন যিনি নিহত হয়েছেন তিনি মূলত পিকআপের হেল্পার ছিলেন। যারা আসলে মূলত রাতেই যখন ঘটনাটি ঘটে, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ এখন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা রয়েছে, আর যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে আমরা আসলে যে তথ্যটি পেয়েছি, চিকিৎসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর বাহিরেও যারা রয়েছেন, অনেক শিশু রয়েছেন আহত, যাদের মধ্যে ৩ জনের এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। এই শিশুদের নিয়ে আসলে এখন সবচেয়ে
বড় সংখ্যা হিসেবে দেখছেন চিকিৎসকরা। আর এই জায়গাটির বিষয় যদি বলি, শায়েস্তাগঞ্জ হাইওয়ে বিষয়ে মরদেহ যেটি হস্তান্তরের প্রক্রিয়া সেটি এরমধ্যে পুলিশ শুরু করেছে এবং হয়তো কিছু সময়ের মধ্যে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, কিছু সময়ের মধ্যে পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর মধ্যে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এসেছেন এবং মরদেহ হস্তান্তরের আগের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখন তাদের যে ময়নাতদন্তের যে বিষয়টি সেটি আসলে এখন পর্যন্ত ময়নাতদন্ত না করেই তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। মুক্তি। হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কাজল সরকার। বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার 197 কিলোমিটার বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উচ্চ গতির ঘূর্ণিঝড় আঘাত হানলে এসব বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়তে পারে পানি। এতে ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে জানাবেন ফেরদাউস সোহাগ। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর ব্রিকফিল্ড পয়েন্ট সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট। এখনও ঝুঁকিপূর্ণ এর 650 মিটার এলাকা, তবে 1 বছরও মেরামত হয়নি এসব এলাকা। একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবাঁধগুলোর বিভিন্ন পয়েন্টে। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ। লোকালয়ে পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি, বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। সিডারের মতন যদি আবার ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের এই 10-12 এলাকা তলাই যাইবে। গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ির ভিতরেই থাকি, কোথায় যাব। আমাদের এই বেরিবারটা যখন এই ভাঙ্গি গেছে, এইটা সংস্কার কিভাবে করা যায় এইটা আমাদের অনুরোধ। এমন ভাবে করা হোক স্থায়ীভাবে, যেন এটা 100 বছরও যেন না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন সময় কুবধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধ ও কালমেঘা টুলু পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি দিন টিকেনি। শিগগিরই এসব এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস পাউবির কর্মকর্তার। উন্নয়ন প্রকল্প চলমান আছে, তার আওতায় প্রায় 50 কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে। আর আমরা সচেষ্ট রয়েছি, আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী। 197 কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে। বিশেষজ্ঞরা বলছেন স্থান ও গুরুত্বভেদে বেড়িবাঁধ নির্মাণে ভিন্নতা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দেন তারা। লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাঁধ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে, পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাঁধ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাব। বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা 79টি। বাঁধের দৈর্ঘ্য 3256 কিলোমিটার। এর মধ্যে 43টি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিলোমিটারের হিসাবে যা প্রায় 197 কিলোমিটার। নকশা অনুসারে এই বেড়িবাঁধ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে, কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও। অভিযোগের এখানেই শেষ নয়। বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানেও রয়েছে সূক্ষ্ম কারচুপি। আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয়, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। ফেরদাউস সোহাগ, এখন, পাথরঘাটা, বরগুনা। নড়াইল শহরে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। প্রশাসনের
নাকের ডগায় গত এক দশকে শহর জুড়ে ভরাট করা হয়েছে অন্তত 5 শতাধিক সরকারি বেসরকারি পুকুর। আইন থাকলেও মানছেন না প্রভাবশালীরা। মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদন। নড়াইল শহরের 22 কিলোমিটার পৌরসভায় এক সময় ছিল 6.5 শতাধিক পুকুর ও জলাশয়, এখন আছে মাত্র 120টি। প্রতিনিয়ত বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে বন্ধ করা হচ্ছে উন্মুক্ত জলাশয়। এতে করে বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে এ জনপদে গরমের তীব্রতা ও আগুনের ঝুঁকি। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত এক দশকে জেলা শহরে 5 শতাধিক পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে বিভিন্ন স্থাপনা। বিল্ডিং করতেছে, আবাসন ব্যবস্থা হয়ে যাচ্ছে, যার কারণে মারাত্মকভাবে ব্যক্তিগত এবং সরকারিভাবে যত পুকুর ছিল সবই প্রায় ভরাট হয়ে গেছে। গরম বাড়তেছে, পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে, গাছও তো অনেক কমে গেছে, গাছ নাই। বালি দিয়ে অনেক পুকুর ভরাট করছে, কিন্তু এগুলো তো সবই আমাদের প্রশাসনের নাগার ডগা দিয়েই কিন্তু হচ্ছে। ভবিষ্যতে যাতে এইভাবে পুকুর আর বন্ধ না হয় সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। গত এক বছরে নড়াইলে 99টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুকুর না থাকায় পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে পানির অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে আনতে খেতে হয়েছে হিমশিম। পুকুরগুলো বা জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জেবল এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি যে আমাদের এই ওয়াটার সোর্সগুলো আমরা ডে বাই ডে আমরা বন্ধ করে ফেলছি। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে আর জন্য কোনো জলাশয়গুলো যাতে ভরাট না হয়। এদিকে উন্মুক্ত জলাশয় না থাকায় সাঁতার শেখার সুযোগ হারাচ্ছে শিশু কিশোররা। গত এক বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 50 জনের, যার মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত 10টি শিশু। বর্তমান যে প্রজন্ম এরা সাঁতার শিখতে পারছে না, প্রায় আমরা শুনি যে পানিতে ডুবে মারা গেছে, শিশু মারা গেছে। এই একটা কারণেই আমাদের ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গাই নাই। নতুন করে পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে ও কোনো পুকুর যেন ভরাট করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। সলিডারিটার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে, সেই খালগুলো ভরাট খননের জন্য আমি কাজ করছি। কাজ অলরেডি আমি ইতিমধ্যে শুরু করেছি। নড়াইল শহর থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায় তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। নড়াইল এখন। ছুটির দিনে বরিশালের বাজারে চড়া ইলিশের দাম সরবরাহ কম থাকায় দাম বাড়তে বলছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে অন্যান্য মাছের দামেও। এ নিয়ে আরো জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, বড় আকারের ইলিশ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, একই সঙ্গে চাষের মাছের দরদাম এখন কেমন? মুক্তি, একটু জানিয়ে রাখি যে বরিশালে ইলিশ মাছের দাম বেশ চড়া যাচ্ছে। আজকে পাইকারি বাজারে বড় সাইজের যে ইলিশ রয়েছে 1.5 কেজি ওজনের, সেটিও কিন্তু প্রায় 1,30,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এরপরে যে মাছটি রয়েছে 1200 গ্রাম ওজনের, সেটিও কিন্তু 1,10-15,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং এভাবে কিন্তু ইলিশ মাছের দামটি আসলে বেশ চড়া যাচ্ছে। এবং চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশ আজকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে, তবে দাম তুলনামূলক বেশি বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা। একটু যদি জানিয়ে রাখি যে তেলাপিয়া আজকে 220 টাকা বিক্রি হচ্ছে, শিং মাছ 350, এবং যেটি নদীর পাঙাশ মাছ 200 টাকা, রুই 350, কাতল 400 থেকে 450, এবং চিংড়ি মাছ ছোট আকারে যেগুলো রয়েছে সেগুলো 600-650, এবং বড় আকারে যেগুলো রয়েছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে যেমন পোয়া মাছ রয়েছে, পোয়া মাছ 220 টাকা বিক্রি হচ্ছে, 350-300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের কথা যদি বলি তাহলে অন্যান্য মাছের তুলনায় আজকে ইলিশ মাছের কিছুটা চাহিদা থাকলেও দামের কারণে কিন্তু অনেকেই আসলে ইলিশ মাছ না কিনে অন্যান্য মাছ দেখা যাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ইলিশ মাছের দর যদি বলি, আজকে সবচেয়ে ছোট যে মাছগুলো রয়েছে 400 থেকে 500 গ্রাম ওজনের, সেগুলোও কিন্তু আজকে 65,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 গ্রাম 80 থেকে 85,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। 1 কেজি 1 লাখ থেকে 1,05,000 টাকা, 1200 গ্রাম 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারের কথা যদি বলি, ইলিশ মাছের দাম
ছোট আকারে যেটি রয়েছে সেটি প্রতি কেজি 600 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এর থেকে যেগুলো বড় আকারে রয়েছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত আজকে কিন্তু বাজারে আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি বলি যে 500 থেকে 600 গ্রাম যে ইলিশগুলো রয়েছে সেগুলোর খুচরা বাজারেই কিন্তু 1600 থেকে 1650 টাকা বিক্রি হচ্ছে, 800 থেকে 900 2400 টাকা। এবং সর্বোচ্চ 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেগুলোর সরবরাহ বেশ কম থাকলেও 3800 টাকা প্রতি কেজি আজকে বাজারে বিক্রি হতে দেখা গেছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে ছুটির দিনে তারা আসলে বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন, কারণ ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশি থাকে কিন্তু সেই পরিমাণ মাছের সরবরাহ নেই, যার কারণে বেশি দামেই কিন্তু তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। অন্যদিকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে নিষেধাজ্ঞা চলছে, 2 মাসের একটি অভয় আশ্রমে ইলিশের যে নিষেধাজ্ঞা সেটি চলমান রয়েছে, এর মধ্যে আবার 65 দিনের একটি নিষেধাজ্ঞা কিন্তু সমুদ্রে জারি হয়েছে, যার কারণে ইলিশের যারা জেলে রয়েছেন তারা কিন্তু ইলিশ মাছ ধরছেন না, যার কারণে ইলিশের সরবরাহ কম এবং দামটিও কিছুটা বেশি রয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে এবং ইলিশের সরবরাহ বাড়লেই দামটি আরও কমে আসবে। এবং একটু যদি জানিয়ে রাখি তাহলে এই যে ইলিশের দাম বাড়ার কারণে অন্যান্য যে মাছ রয়েছে বিশেষ করে চাষের মাছ সেটার উপরেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে, তবে খুব একটা না বাড়লেও প্রতি কেজিতে দেখা যাচ্ছে 30 থেকে 50 টাকা পর্যন্ত আজকে ছুটির দিনে বেড়ে কিন্তু চাষের মাছগুলো বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছেন যে দামটি যদি নিয়ন্ত্রণে রাখা যায় এবং এদিকে যদি নজরদারি বাড়ানো যায় তাদের জন্য কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল থেকে। গভীর সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এ নিয়ে আরো জানাতে বরগুনার পটকাখালী জেলে পল্লী থেকে সরাসরি যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জি, গত 15 এপ্রিল থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে 58 দিনে সেটি পালন করতে ইতিমধ্যে জেলেরা বাড়িতে অবস্থান করছেন, কেউ জাল বুনছেন, আমার পিছন দেখছেন কেউ ট্রলার মেরামত করছেন, আবার কেউ বেকার সময়ও কাটাচ্ছেন। তারা বলছেন যে এই সময়টা যেহেতু 58 দিন তাদের অন্য কোনো কাজ নেই হাতে, তার বেকার সময় কাটাবেন, সেহেতু সরকার নির্ধারিত যে প্রণোদনার চাল সেটি দ্রুত সময়ের মধ্যে পেলে তাদের বেশ উপকার হতো। তো আমরা জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। জেলা মৎস্য বিভাগ জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দ আসেনি, বরাদ্দ যখন আসবে তখন দ্রুত সময়ের মধ্যে তাদের যে জেলে চাল সেই জেলে চাল বিতরণ করা হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনা জেলায় নিবন্ধিত অনবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে থাকলেও এই বছর 27,250 জন সমুদ্রগামী জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে এবং তারা প্রত্যেকেই সরকার নির্ধারিত যে চাল সেটি পাবেন। এখানে আরো একটি বিষয় রয়েছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নিষেধাজ্ঞার সময় 65 দিন ছিল এবং তখন প্রত্যেক জেলে 86 কেজি করে চাল পেতেন। তবে এবছর জেলা মৎস্য কর্মকর্তা যেটি জানিয়েছেন যে দিন অনুযায়ী হিসেব করে তাদেরকে চাল দেওয়া হবে, যেহেতু 58 দিন নির্ধারণ করা হয়েছে সেহেতু 58 দিনের হিসাবেই তাদের চাল দেওয়া হবে। তো জেলেরা বলছেন যে যেহেতু চাল দেয়াই হবে এটি যাতে দ্রুত সময়ের মধ্যেই দেওয়া হয়। এবং আরেকটি বিষয় তারা অভিযোগ করছেন, তারা বলছেন যে যেহেতু তারা ফিরে এসেছেন বাড়িতে, তারা অবরোধ পালন করছেন, তবে অসাধু কিছু জেলে রয়েছেন পাথরঘাটা কিংবা মহিপুরে, তারা কিন্তু প্রশাসন ম্যানেজের মাধ্যমে এই নিষেধাজ্ঞার সময়ে তারা মাছ শিকার করেন। অপরদিকে তারা এটিও বলছেন যে এই সময়টি নদীগুলো বিশেষ করে বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর, আন্দারমানিক সহ অন্যান্য যে নদ নদী রয়েছে সেই নদীগুলো কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় নেই। এখানে আমরা দেখেছি যে কিছু জেলেরা নিষিদ্ধ জালে তারা মাছ শিকার করেন এবং একই সাথে তারা রেণু শিকার করছেন। এই ক্ষেত্রে অবরোধ পরবর্তী যে সুফল সে সুফল কিন্তু কিছুটা ধীর গতিতে এগুবে বলে তারা ধারণা করছেন। তারা বলছেন যে অবরোধ পরে যে সুফল আশা করছেন সেই আশানুরূপ সুফল পাবেন না যদি এই ধরনের কার্যক্রম সংগঠিত হয়, বিশেষ করে এখানকার নদ নদীতে অবৈধ জাল ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আরেকটি বিষয় যে পাথরঘাটা এবং যে মহিপুরের নিষিদ্ধ ট্রোলিং ব্যবসায়ীরা তারা যে সমুদ্রে ট্রলার পাঠাচ্ছেন সে ব্যাপারেও কিন্তু কোস্টগার্ড নৌবাহিনীর তদারকি আরো জোরদার করতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো আমরা নিজেরাও ঘুরে দেখেছি বিগত বছরগুলোতে যে পাথরঘাটায় গভীর রাতে মাছ এনে সেখানে চোরাই মার্কেটগুলো বিশেষ করে রুহিতা কিংবা চরদোয়ানিতে এসব মাছের বেচা কেনা করা হয়, সেগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা এবং সেগুলো বন্ধ করতে পারলেই এই অবরোধ অনেকটা সুফল হবে। তো এখানে সর্বদিন যে খোঁজ খবর নিয়েছি আমরা জেলেপল্লীগুলোতে, পরিবারের মুখে হাসি রয়েছে, কেননা 2 মাস তাদের যে সংসার উপার্জনক্ষম ব্যক্তিটি তাদের পাশে রয়েছেন এবং একই সাথে সময় কাটাচ্ছেন, এটিতে তারা বেশ খুশি হলেও তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে চাল দেওয়া হয় তাদের। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে।
অযত্ন আর অবহেলায় বেহাল ঐতিহাসিক মেহেরপুরের আমঝুপি নীলকুঠি। এই কুঠির সাথে ব্রিটিশ শাসনের নিপীড়ন ইতিহাস জড়িত থাকলেও তার সংরক্ষণে নেই কারো তদারকি। শুধু কুঠি বাড়িটি ঘিরে প্রত্নতত্ত্ব বিভাগের পরিকল্পনা থাকলেও অবহেলায় পড়ে আছে ৩৩ একরের পুরো নিদর্শনগুলো। এমন অবস্থায় ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। ব্রিটিশ শাসন ও নির্যাতনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মেহেরপুরের ঐতিহাসিক নীলকুঠি। তবে তদারকির অভাবে এখন ৩৩ একর জায়গা জুড়ে কুঠির অবস্থান। একে একে বেদখল হয়েছে ৪২ একর জমি। এছাড়া সময়ের সাথে প্রায় ১৮ শতকে সদরের আমঝুপি কাজলা নদীর পাড়ে নির্মিত এই কুঠিবাড়ি হারিয়েছে সৌন্দর্য, জরাজীর্ণ অন্যান্য ভবন। সবশেষ ২০১৪ সালের ২২ অক্টোবর ৩.৬১ একরের কুঠিবাড়ির মূল ভবনটি জাদুঘর হিসেবে গড়ে তুলেছে প্রত্নতত্ত্ব বিভাগ। নীল চাষীদের উপর ইংরেজদের নির্যাতনের চিত্র তুলে ধরতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসবাবপত্র সহ সব নিদর্শন। এছাড়া মূল ভবনের আশেপাশে লাগানো হয়েছে নীল গাছ। তবে কুঠিবাড়িতে সুপেয় পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে ভোগান্তির অভিযোগ দর্শনার্থীদের। বইয়ে পড়েছি যে এই নীলকুঠিতে অনেক মূল্যবান জিনিস ছিল এবং তৎকালীন সময়েও আমার দাদা পরদাদারাও সব দেখেছেন। দেখার পরে এখন এসে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমাদের নতুন প্রজন্ম এটা দেখতে পায়, এজন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরো নতুন নতুন কিছু ব্যবস্থা করে, কিছু রাইডের ব্যবস্থা করে, বাচ্চাদের জন্য খেলার একটা সুব্যবস্থা করে। এদিকে ঐতিহাসিক এই নিদর্শন রক্ষণাবেক্ষণে কাজের পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন। জানায় নীলকুঠির মূল ভবনের বাইরের ৩০ একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে ডিসি শিশু পার্ক। এই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক নিদর্শনটি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার এবং এটির যে সম্পদ, এটির যে জমি এবং এটির যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এটি কিন্তু অত্যন্ত অবহেলিতের মধ্যে আছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, আমঝুপি নীলকুঠি পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীলকুঠি এলাকার যেন দর্শনার্থী এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় এবং পর্যটন খাতে এই নীলকুঠিকে যেন পুরো বাংলাদেশ সহ বহির্বিশ্বে তুলে ধরতে পারি। এজন্য যা যা করার দরকার সেভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ইনশাআল্লাহ এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ইংরেজদের নির্যাতনের সাক্ষী হিসেবে ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিকে নতুন প্রজন্মের কাছে আরো সুন্দর করে গড়ে তোলার দাবি পর্যটকদের। এতে নীল চাষের ইতিহাসও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। পার্বত্য জেলা বান্দরবানে বর্ষবরণ উৎসবের শেষ দিন আজ। এই দিনেও জলকেলি সহ নানা আনুষ্ঠানিকতায় মেতেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর হাজারো মানুষ, যেখানে একে অপরকে পানি ছেটানোর মাধ্যমে অতীতের সকল গ্লানি ধুয়ে সমৃদ্ধির আগামী প্রত্যাশা করেন। হোসেন জিয়াদের প্রতিবেদন। প্রজন্ম থেকে প্রজন্ম জলকেলি উৎসবের এই ঐতিহ্য বয়ে নিয়ে যাচ্ছেন পাহাড়ি তরুণ তরুণীরা। একে অপরের প্রতি ছুড়ে দেয়া জলে প্রকাশ পায় ভালোবাসা, যেখানে শীতল জলে খোলে তপ্ত হৃদয়ের দ্বার, মুছে দেয় পুরনো দিনের হতাশা গ্লানি। পানি ছিটিয়ে কামনা করেন সুখী, সমৃদ্ধ আর শান্তিময় ভবিষ্যৎ। পাহাড়ের রুক্ষ প্রকৃতি বর্ণিল হয়ে ওঠে বর্ষবরণে। বান্দরবানের রাজার মাঠে নিজস্ব সাজ পোশাক আর অলংকারে জলকেলিতে হাজির হন ১১ জাতিগোষ্ঠীর হাজারো মানুষ। জানান তারা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনের। পাহাড়ে ভেদাভেদ, হানাহানি ভুলে এক হয়ে শান্তিতে বসবাসের প্রেরণা যোগায় এ বৈশাখ। সাংগ্রাই হচ্ছে আমাদের মারমা ঐতিহ্য মেলা। এখানে অনেক সম্প্রদায়ের লোক সমাগম হয়, অনেক খুশি। পুরানো বছরের রাগ, হিংসা এসব যেন না থাকে একে অপরের প্রতি, এই জন্যই হচ্ছে আমরা জলকেলির মাধ্যমে, পানির মাধ্যমে একে অপরকে মোটিভেশন করার মাধ্যমে এই খারাপ কিছু ধুয়ে মুছে যাক। দ্বিতীয় দিনে আমরা সবাই মিলেমিশে মূর্তি পানি বর্ষণ করি এবং অনেক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপন করি। আদিবাসী হিসাবে আমরা সবাইকে নিয়ে এই যে মহাসাংগ্রাম উৎসবটা সবসময় করার জন্য চেষ্টা করি। আয়োজকরা জানান, প্রতি বছর সব জাতিগোষ্ঠী সাংস্কৃতিক উৎসবে যোগ দেওয়ার সুযোগ পায় না। এবারই প্রথম পিছিয়ে পড়াদের সুযোগ করে দেয়া হয়েছে। বিভিন্ন জাতিকে নিয়ে আমরা যাতে আগামীতে
এই যে এই ধরনের লোকজা সংস্কৃতিকে তুলে আনার জন্য আমরা প্রজন্মকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং প্রজন্মদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। সাংরে উদযাপনের সাথে আর বাদ বাকি যে হচ্ছে বাঙালি সহ যে 12টা জনগোষ্ঠী এবং রাখাইন সহ যে 13টা জনগোষ্ঠী আমরা একই প্ল্যাটফর্মে একই স্টেজে আমরা সেটা সুযোগ দিয়েছি। এটা বিগত সময়ের কোনোভাবে এই ধরনের প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হয় নাই। আমরা এবারে উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। পড়ন্ত বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজস্ব ভাষা আর ঐতিহ্যে গান, সুর আর নাচের তালে মাতেন সবাই। গানে গানে ফুটে ওঠে নিজেদের দুঃখ ব্যথা, ফল ফসল আর প্রকৃতির গল্প। আধুনিক সময়ে পাহাড়ি নিজস্ব বাদ্যযন্ত্রের পাশাপাশি দেখা যায় ডিজিটাল স্ক্রিন আর পশ্চিমা ব্যান্ড সঙ্গীতের প্রভাব। হোসাইন জিয়াদ, এখন, বান্দরবান। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।